অর্কের কথায় শুভ্র কপাল গোটায়, তারপর সেভাবেই প্রশ্ন করে, আসলে আবার কি তোর অসুস্থ বোনকে দেখতে গেলে সমস্যা কোথায়? না মানে কি মানে করছিস, ঘটনা কি? অর্ক কিছু বলে না, তবে মনের মধ্যে ভয় বাসা বাঁধে। যদিও সারাকে দেখে শুভ্রের কিছু মনে পড়ে, মাথায় চাপ আসে, তখন কি হবে? শুভ্রের কোনো বড় বিপদ হবে না তো? শুভ্র তাদের কাছ থেকে আবার হবে না হয়ে যাবে না তো? অর্কের ভাবনার মাঝে শুভ্র তুড়ি বাজিয়ে অর্কের ধ্যান ভাঙায়। তারপর শুভ্র বলে উঠে, থাক, দেখাতে হবে না, আমি চলে যাচ্ছি। অর্ক তরির তাড়াতাড়ির বলে উঠে, এই না, না না চল, কোনো সমস্যা নেই, যা যাব না বাদ দে। আরে চল, কিছু হবে না। অর্ক মনে থাকা ভয় নিয়েই পা বাড়ায় হসপিটালের দিকে। শুভ্র বিশ্বজয়ের হাসি দেয় অর্কের চোখের আড়ালে। এই ইমোশনাল ব্ল্যাকমেইলটা সে ভালোই করতে পারে, আর কাজেও দেয় বেশ। অনেক কষণ হেঁটে হসপিটালের 3তলার 627 নম্বর কেবিনের সামনে এসে থামে তারা। মাত্র একজন নার্স ওষুধ দিয়ে গেছে সারাকে স্যালাইন এর মাধ্যমে। দরজা ঠেলে ভেতরে ঢুকে অর্ক আর শুভ্র। সাথে সাথে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় মেয়েটির মুখের দিকে তাকিয়ে। সকালে দেখা তার পাশে দাঁড়িয়ে থাকা হুবহু সেই মেয়েটি, তবে তৌলুহু কার মতো হাসি নেই মুখে। নাকের অক্সিজেন এর পাইপ খুব শান্ত হয়ে ঘুমাচ্ছে মেয়েটা। শুভ্র মেয়েটির মুখের দিকে একবার তাকায় আর একবার অর্কের মুখের দিকে তাকায়। তারপর অর্ককে বলে ওঠে, এই মেয়েটা তোর বোন? অর্ক শুভ্রের মুখের দিকে না তাকিয়ে বলে ওঠে, কেন? একে আমি চিনি, আজ আমার মোবাইলে এই ছবি দেখেছি। শুভ্রর কথায় অর্ক শুভ্রের দিকে ফিরতে তাকায়। এতক্ষণে সে সারার মাথার কাছে থাকা টুলে বসে পড়েছে। অর্ক শুভ্রের দিকে তাকিয়ে অজানার ভান ধরে বলে, পাগল তুই? ওর ছবি কোত্থেকে আসবে? বিগত কয়েক বছরও কোমায় আছে। কথাটি বলেই মনে মনে আল্লাহর কাছে মাপ চাইল অর্ক মিথ্যা বলার জন্য, কিন্তু মিথ্যা না বললেও উপায় ছিল না। শুভ্র খুঁটিয়ে খুঁটিয়ে ঠিক প্রশ্ন করবে হলেও, তাই শুভ্র বলে উঠল, আচ্ছা, কত বছর ধরে কোমায় আছে আর আমি জানি না কেন? অর্ক আমতা আমতা করিল, কারণ শুভ্র সব জানে, আর সে বিদেশ গেছিল সেটাও জানে, শুধু সারাকে জানায় না। তবে বোন বলার পর বিশ্বাস করে নিয়েছে। যদিও পুরনো স্মৃতি যেগুলো মনে আছে তাও কেমন ঝাপসা লাগে শুভ্রর। সেদিন থেকে ভেবে নেয় হয়তো অর্কের হারিয়ে যাওয়া সেই বোনকে ফিরে পেয়েছিল, আর এখন কোমায়। অর্ককে চুপ থাকতে দেখে শুভ্র আবারও বলে উঠল, কিরে, কি হলো বল? অর্ক চমকে উঠল, সাথে সাথে আমতা সমতা করে বলে উঠল, 7 বছর? তো তুই এমন আমতা আমতা করছিস কেন? কই? শুভ্র বুঝলো এর ভেতরে খাবলা আছে, তবে মাথা ঘামালো না। সারার ঘুমতো মায়াবী মুখের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ দেখল, তারপর নিজের অজান্তেই বলে উঠল, স্নিগ্ধ শুভপরী। গভীর নিদ্রায় ঘুমন্ত শুভ্রর কথা বুঝতে না পেরে অর্ক বলে উঠল, কি বললি বুঝিনি, আরেকবার বল। অর্কের কথা কানে যেতেই শুভ্র চমকে উঠল। আসলে মেয়েটা মায়াবী, তবে দেখতে বাচ্চা মনে হচ্ছে। অর্কের কথা এড়াতে শুভ্র বলে উঠল, তুই যাই বলিস না কেন, হ্যাঁ, আমার কোনো ভুল হচ্ছে না। এই সেই মেয়ে, আমার সাথে আমার ছবি ছিল এর। তোর বোন 7 বছর কোমায় থাকলে এই মেয়ের সাথে আমার ছবি থাকে কি করে? অন্য কোনো মেয়ে হয়তো, তুই ভুল ভাবছিস, মনের ভুল। তবে মেয়েটার মতো তোর বোনের ঠোঁটের নিচেও কালো কুচকুচে তিল, এটাও কি মনের ভুল? অর্ক যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। এখন যদি শুভ্র এটা নিয়ে বেশি ভাবে, অর্ক ও চাই শুভ্রের কখনো চিঠি না ফিরুক, এখন যেমন আছে এমনই থাক। ডাক্তার বলেছে তার বোন নাকি আর কখনো ফিরবে না। তাহলে তো শুভ্রর স্মৃতি ফিরলে আবারও কষ্টের সাগরে ডুবে মরবে সে।
শুভ্র কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠে তার। ফারুক তালুকদার ইমার্জেন্সি কল দিয়েছে তাকে, এক্ষুনি বাড়িতে যেতে বলেছে। অফিসের কিছু ফাইল নাকি শুভ্রের কাছে, সেগুলো এখন লাগবে। শুভ্র আর দেরি করে না, অর্কের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় শুভ্র। অর্ক বেশ কিছুক্ষণ থাকে নিজের বোনের কাছে, তারপর উঠে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। তবে অর্ক চলে যাওয়ার আগে আজ আর খেয়াল করে না নিস্তেজ মেয়েটার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে নোনা জল। নীল আধার কাফে নামে একটা কফি শপে বসে বসে কফি খাচ্ছে রিহান। পরনে ঢিলাঢালা শার্ট ও জিন্স প্যান্ট, চোখে একটা কালো চশমা। পুরো 3 মাস জেল খাটার পর 1 মাস আগে জেল থেকে বেরিয়েছে সে। নিজের ভুকের শাস্তি মাথা পেতে নিয়েছে। আপন বোনের সংসার কেন নষ্ট করেছে সেটাও মাথায় খেলে না। তবে সবাই মাফ করে দিয়ে নতুন এক কালো জগতে পা দিয়েছে রিহান। রিহানের মনের খবর সে ছাড়া কারোর বোঝার ক্ষমতা নেই আর। রিহানের সামনে বসে আছে এক ভদ্রলোক, নাম এরেন। এরেন রিহানকে উদ্দেশ্য করে বলল, তো কবে পাবো আমার মালামাল? রিহান কফির কাপ এক চুমুক দিয়ে মুখে হাত দিয়ে বেশ খানিকক্ষণ ভেবে বলল, কত পিস নেবেন? লোকটি কোনো ভনিতা ছাড়াই 2 হাত এক করে মুঠো করে টেবিলের ওপর রেখে রিহানের দিকে তাকিয়ে বলে, 50 পিস। কত করে পিস দেবেন? 5 থেকে 15 বছরের ভেতরে এগুলো লাগবে, কিন্তু সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এখন আপনি বলেন কত করে দিবেন? যদি 50 তাই মেয়ে হয় তাহলে প্রতি পিস 20 লাখ করে দেব, আর ছেলে মেয়ে মিক্স হলে প্রতি পিস 10 লাখ। মিক্স হলে এমন সমান কেন? রিয়ান ব্রো উঁচিয়ে জিজ্ঞাসা করে লোকটিকে। নো ওয়েন, এমনিতেই মেয়ে বিশ্বাস করে দিয়ে, আর ছেলে 10। কবে দিবেন? আগামীকাল মধ্যরাতে লঞ্চ ঘাটে পেয়ে যাবেন। ওকে ডিল ডিল। একটা কালো রঙের সুটকেস দিয়ে লোকটি চলে যায়। সুটকেসটির ভেতরে পুরোপুরি 1 কোটি টাকা, আর বাকিটুকু কাজ শেষে দিবে। রিহানও উঠে দাঁড়ায়, পা চালায় বাইকের দিকে। উদ্দেশ্য অনাথ আশ্রম। সুপারভাইজারদেরকে 80 লাখ দিয়ে 50টা বাচ্চা গায়েব করে দিবে, তবে এক জায়গা থেকে না, আলাদা আলাদা আশ্রম থেকে। রিয়ান ঠোঁট প্রসারিত করে হাসে, বাইক স্টার্ট দিয়ে চলে নিজ গন্তব্যের দিকে। শুভ্র বাড়ি ফিরেও ঠান্ডা হতে পারছে না। মেয়েটার মুখটা ভেসে উঠছে বারংবার অবাধ্য হৃদয় অনুভূতি জেগে বসেছে। কেন অচেনা একটা মেয়ের সাথে তার ছবি ছিল? কেন বা ওই মেয়েটার সাথে অর্কের বোনের হুবহু মিল? যদি 7 বছর ধরে মেয়েটা কোমায় থাকে, তাহলে তার সাথে তোলা ছবি মেয়েটাকে? কোমায় থাকা মেয়েটার এখনকার চেহারার সাথে মিল। শুভ্রর মাথা যন্ত্রণা শুরু হয়। ফারুক তালুকদারকে অফিসের সব ফাইল দিয়ে রুমে আসতেই এইসব চিন্তা মাথায় ঝাড়া দিয়ে উঠেছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পুরনো ফেসবুকে ঢুকলো। তারপর ফটো ফাইলে ঢুকে মতেই দ্বিতীয়বারের মতো অবাক হয়ে যায় শুভ্র। আপনি হাত চলে যায় বহুসান লেখা অ্যালবামে। শুভ্র দ্বিতীয়বার এর মতো চমকালো। ফেসবুক আইডিটা তার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই ফোন আর ফেসবুক আইডিটা পায় সে। বর্তমান আইডিতে প্রায় 5,000 ফ্রেন্ড আর 7,000 ফলোয়ার। শুভ্র তো এই আইডিতে কখনো আজে বাজে পোস্ট করে না, তাহলে এই মেয়ের সাথে তার এতগুলো ছবি কী করে, তাও মাত্র 1.5 বছরের ভেতরেই এতগুলো ছবি। শুভ্র এক এক করে ছবিগুলো দেখতে থাকলো, পাল্টিয়ে পাল্টিয়ে। শেষ ছবিটা এখন থেকে 8 মাস আগে আপলোড দেওয়া। তাহলে অর্ক যে বলল ওর বোন 7 বছর ধরে কোমায়, ভাবি যে বলল এই মেয়েটার ছবি এডিট করা, তাহলে এই মেয়েটার ছবি এখনকার অর্কের বোনের সাথে মিলে যায়। দুজনে দুরকম কথাই বা কেন বলল? শুভ্র আর কিছু ভাবতে পারে না। মাথার যন্ত্রণা শুরু হয় ওর। অতিরিক্ত কোনো চিন্তা করলে মাথার চাপ সৃষ্টি হয়, আর সেখান থেকেই শুরু হয় মাথা ব্যথা শুরু। শুভ্র তাড়াতাড়ি করে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে মাথা যন্ত্রণার ট্যাবলেট বের করে গ্লাস থেকে পানি নিয়ে খেয়ে নিল শুভ্র। কিছুদিন আগে একবার হয়েছিল এমন এক ব্যথা,
আজ আবার একই রকম ব্যথা হচ্ছে। এর যন্ত্রণা শুধুমাত্র শুভ্রই জানে। শুভ্র বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে, চোখের এক হাত তুলে দেয়। কিছু ভালো লাগছে না তার আর। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ছাদে ব্রাশ করছে আনিশা। মেয়েটার চোখের নিচ কেমন কালো হয়ে আছে। কলেজে ভর্তি হয়েছে সে, সারা রাত নির্ঘুম কাটায়। একটা মানুষকে অসম্ভব ভালোবাসে, এখনও জানে যে তার বউ বাচ্চা আছে, তবুও একতরফা ভালোবাসতে কি কোনো কিছু বাধা মানে না। তাই আনিশারও বাধা মানে না। কিশোরী মেয়েটা অতৃপ্ত মনোবাসনা নিয়ে প্রতি রাতেই ঘুমায়। আনিশার খুব হিংসাও হয়। যদি অহনা না থাকতো, শ্রাবণ ভাই তাকে একটু ভালোবাসতো, রাতে লোমশ বুকে একটু মাথা গুঁজে ঘুমানোর জায়গা করে দিত, রোজ সকালে তার মুখ দেখে উঠত। ওরুর মতো তাদেরও একটা সন্তান থাকতো। আচ্ছা, ওরও যদি তার মেয়ে হতো, তাহলে শ্রাবণ ভাই কি অহনা আপুর মতোই তাকে আর ওরুকে একসাথে চুমু দিত? হয়তো দিত। এইসব ভাবতে ভাবতেই এক চূড়ান্ত দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে আনিশার। মানুষ জাতিটাই এমন, যা হবে না তা নিয়েই কল্পনা করে। অহনা বাস্তব জীবনে শ্রাবণকে না পেলেও কল্পনায় শ্রাবণকে নিয়ে সে সুখের একটা কুঁড়িঘর বেঁধেছে। আল্লাহর কাছে খুব করে চায় ও শ্রাবণকে ভুগতে, তবে পারে না। উল্টো চেয়ে বসে পরের জন্মে বলে, যদি কিছু আসে তবে সেই জন্মে আমার ভাগ্যে শ্রাবণ ভাইকে রাখিও। আনিশা ব্রাশ করে নেয়। বাড়িটা এক ফাঁকা ফাঁকা লাগে। শুভ্র ভাইটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। সারাটাও নেই। সেই একদিন দেখতে গিয়েছিল মেয়েটাকে, আর দেখার সৌভাগ্য হয়নি। গিয়ে বা কী হবে? ডাক্তার স্পষ্ট বলে দিয়েছে তার আর কখনো বেঁচে ফেরার সম্ভাবনা নেই। আর এমন রোগী বেশি দিন বাঁচে না। আচ্ছা, সারা মারা যাওয়ার পর যদি শুভ্র ভাইয়ের স্মৃতি ফিরে আসে, তখন শুভ্র ভাই তো পাগল হয়ে যাবে। আনিশা নিজের মাথায় নিজেই একটা চাটি মারল এইসব উল্টাপাল্টা ভাবার জন্য। তারপর নিজেই নিজেকে বিড়বিড় করে বলল, আমার পুরোপুরি বিশ্বাস সারা একদিন ফিরবে, আর আমাদের পরিবার এই শূন্য স্থানটাও হয়তো গুছে যাবে। শুধু আমার শূন্য স্থানটাই বাদে। আনিশা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ওয়াশরুমে চলে গেল। একেবারে গোসল সেরে বের হলো। ইদানিং কলেজের জন্য সকালে গোসল করে অভ্যাসে পরিণত হয়েছে। ভিজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিল। তারপর ড্রেসিং মগ টেবিলের সামনে থেকে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে মাথার কাপড় দিয়ে নিচে চলে গেল আনিশা। আগে সেই চঞ্চল আনিশা হুট করেই নিশ্চুপ হয়ে গেছে। মনে মনে শ্রাবণকে চাইলেও বাস্তবে সম্পূর্ণ সকলের আড়ালে ইগনোর করে। খুব প্রয়োজন বাদে কথাও বলে না। সব সময় ঘরে বই অথবা মোবাইল নিয়ে পড়ে থাকে। তার রুমে কারোর ঢোকাও এখনও নিষেধ পুরোপুরি। আনিশা নিচে আসতে সুমনা বেগম, অন্ত আর আনিশাকে খেতে দিলেন। খেতে খেতে আনিশা ওর কথা জিজ্ঞাসা করলে সুমনা বেগম শান্তভাবেই বলেন, ছোট দাদুর সাথে বাইরে গেছে, এখনও আসেনি। জানিসই তো, মেয়েটা বাইরে গেলে ঘরে ফিরতে চায় না। আনিশা সীমিত হাসলো, তবে কিছু বলল। খেতে থাকলো নির্বিকারভাবে। অন্ত এখন ক্লাস 7-এ। পড়াশোনার চাপে সাথে আনিশার এক ঘেয়েমির কারণে অন্তরও দূরত্ব বেড়েছে বোনের সাথে। এই কয়েক মাসেই যেন তালুকদার বাড়ির অন্য এক রূপ চলে এসেছে, যেখানে কারোর মুখে আগের সেই খুশি আমেজটা আর নেই। সবাই নিজেদের মতো চুপ থাকে। সুমনা ও আনিতা বেগম ও আগের মতো আড্ডা দেন না বসে। দুপুর হলেই যে যার রুমে চলে যান। এক গোছালো সংসারটা এক অ্যাক্সিডেন্ট পুরোপুরি অগোছালো করে দিয়েছে। অহনা হাতের কাজ রেখে চলে যায় শ্রাবণকে ডাকতে, ঘুম থেকে ডেকে তুলতে। ইদানিং বাপ মেয়ে সকাল 8টা অবধি ঘুমায়, তবে ওরু আজ একটু আগেই উঠেছে। আর আজ যেহেতু অফিসে যাবে না, তাই আর ডাকা হয়নি। কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সকলের খাওয়া প্রায় শেষ। অহনা রুমে এসে দেখে শ্রাবণ একপাশে কাত হয়ে শুয়ে আছে, ব্রোজোরা কুচকানো, শ্যামলা গায়ের থুতনির নিচে ছোট্ট একটা লাল তিল। সব সময় চাপ দাড়ির নিচে চাপা পড়ে থাকলেও ওর জন্য এখন দাড়ি জিরো কাট
করে রাখে, নয়তো মেয়ের মুখে দাড়ি খোসা লাগে। চুমু খেতে গিয়ে অহনা শ্রাবণের পেটের কাছে বসে আস্তে করে হাত দিল শ্রাবণের গা থেকে পাতলা কম্বলটা সরিয়ে গালে হাত দিয়ে ডেকে উঠল, এই উঠো, অরুর আব্বু উঠো। হসপিটালের সেই 627 নম্বর কেবিনে পড়ে থাকা ছোট্ট মেয়েটার হঠাৎ হৃদস্পন্দনের গতি বাড়ছে। শুভ্ররা চলে আসার পরপরই রেসপন্স করতে শুরু করে। হঠাৎ জোরে শ্বাস নিতে থাকে সারা, 2 চোখ দিয়ে গড়াতে থাকে নোনা জল। অর্করাজ চলে আসার মিনিট 30-এর পর থেকেই হাত পায়ের আঙুল নড়তে শুরু করে সারার। চোখ শিরা ও উপশিরায় জমাট খুলতে শুরু করেছে। ডাক্তার দেখার সাথে সাথে অর্ককে নক করেছে। বাড়ির সকলে আসছে হসপিটালে। ডাক্তাররা বেশ অবাক হয়েছেন। যে রোগীকে গ্যারান্টি দিয়ে বলেছিল জ্ঞান আসবে না, তার হঠাৎ রেসপন্স দেখলে তো অবাক হবেনি। কেবিনের ভেতরে 4 জন নার্স ও 2 জন ডাক্তার অবস্থান করছে। তারা জানে রোগীর সেন্স আসলে কোনো না কোনো সমস্যা হবে, হয়তো স্মৃতি থাকবে না, কিন্তু সেন্স আসার কিছুক্ষণ পর ব্রেনকে ঠান্ডা করতে আবারও ঘুমের ওষুধ ইনজেক্ট করবেন। হঠাৎ সারার চোখ খুলে যায়, হাত পাগুলো এখনও অরাশ, আঙুলগুলো নড়ছে। অক্সিজেন মাস্কের একটু উপরে পিটপিট করে খোলা চোখগুলো দেখে খুশির জোয়ার বয়ে গেল ডাক্তার 2 জনের মনে। ইতিমধ্যে বাইরে এসে দাঁড়িয়েছে অর্কসহ ওর পুরো পরিবার। গল্প অবাধ্য হৃদয় অনুভূতি, 4 বছরের চুক্তির মা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।